ওয়েলকাম টু আওয়ার নিউ লেসন। তো আজকে আমরা শুরু করব হলো যে গণিতের প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো এই অধ্যায়ে শেষে আমরা যেগুলো জিনিস শিখতে পারবো সেগুলো হলো বহুপদী রাশির গঠন প্রক্রিয়া, বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ, বহুপদী রাশির উৎপাদকে বিশ্লেষণের পদ্ধতি, উৎপাদক উপপাদ্য, পূর্ণবর্গ রাশির উৎপাদক, ঘন রাশির যোগফল ও বিয়োগফলের উৎপাদক, আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি। অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা অনেক কিছুই শিখতে পারবো। তো চলো স্টার্ট করা যাক। দেখো এই পার্টে যা কিছু দেওয়া আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা এখান থেকে শুরু করতেছি। দেখো এখানে বলছে যে বহুপদী রাশি একটি বীজগাণিতিক রাশি, অর্থাৎ বহুপদী রাশি কি একটি হলো বীজগাণিতিক রাশি। সংখ্যা রাশির সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করা হয়। পরে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে সমস্যাটির সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয়। তো এটুক দ্বারা কি বোঝাচ্ছে, চলো আমরা একটু বুঝে আসি। তো দেখো এখানে আমি একটা আয়তক্ষেত্র রাখছি, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য আছে আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য 5 ধরলাম, 5 হইতে পারে, 10 হইতে পারে, 15 হইতে পারে, যা কিছু হইতে পারে। আবার যে প্রস্থ আছে, প্রস্থ মনে করো যে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, মানে যে কোনো কিছুই হইতে পারে। তাহলে এগুলো হলো জাস্ট একটা সংখ্যা যে এই যে দৈর্ঘ্যটা আছে এটা 5 মিটার হইতে পারে, 10 মিটার হইতে পারে, অথবা কি 15 মিটার হইতে পারে। আর প্রস্থ হইতে পারে 2 মিটার, 3 মিটার অথবা 4 মিটার। তো আমি চাচ্ছি যে এগুলোকে যে সংখ্যা আছে আমি সংখ্যা দ্বারা প্রকাশ না করে আমি কোনো একটা চলক দ্বারা প্রকাশ করব। তো আমি ধরে নিলাম যে এই যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্যটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম। এক্স এর মান কি? এক্স এর মান 5 হইতে পারে, 10 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে, যা কিছু হইতে পারে। তাহলে এক্স এর যে কোনো একটা মান নির্দিষ্ট আছে। তো একই রকমভাবে আমি এই যে আয়তক্ষেত্রের প্রস্থকে ওয়াই ধরতে পারি। তাহলে ওয়াই এর মান কি? ওয়াই এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, বা যা কিছু বা যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমি এই যে সংখ্যাগুলো আছে এখানকার এই সংখ্যাগুলোকে একটা চলক দ্বারা প্রকাশ করলাম। তো এই সংখ্যাগুলোকে একটা চলক দ্বারা প্রকাশ করলাম। এখন যদি বলি যে এই যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, তাহলে আমরা ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বলবো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এক্স ইন্টু হলো ওয়াই। তাহলে এই যে এক্স ইন্টু ওয়াই করলাম, এটা হলো আমাদের একটা বহুপদী রাশি, যেটা আমাদের এই অধ্যায়ে পড়াশোনা করার মূল উদ্দেশ্য। তো এটা একটা হলো আমাদের বহুপদী রাশি। তাহলে আমরা কোনো সংখ্যাকে চলক দ্বারা প্রকাশ করি এবং ওই চলকের সাহায্যে বিভিন্ন ধরনের রাশি উৎপাদন করি, যেগুলো হলো বহুপদী রাশি। তো সেই রাশিগুলোকে সমাধান করে আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারি। ওই জিনিসটা এখানে লেখা আছে যে সংখ্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করা হয়, যেটা দেখলাম একটু আগে আমরা। পরে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে সমস্যাটির সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয়। এসো আমরা প্রথমে জেনে নেই বাস্তব সমস্যা থেকে কিভাবে বহুপদী রাশি গঠন করা যায়। তো দেখো এখানে 1 নম্বর টপিকে বলছে যে বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশির গঠন। তো চলো দেখি আমরা বাস্তব সমস্যা থেকে কিভাবে বহুপদী রাশি গঠন করা যায়। মিনাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে 3টি টেবিল তৈরি অর্ডার দিলেন। একটি মিনাজের পড়ার টেবিল, একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনাজের ছোট বোনের খেলনা রাখার জন্য। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল 3টি কোন মাপের হবে। মিনাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনাজের মতামত জানতে চাইলেন। মিনাজ 9ম শ্রেণীর ছাত্র, আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। অর্থাৎ যেহেতু সে 9ম শ্রেণীতে পড়ে তাহলে আকার আকৃতি বা আয়তন সম্পর্কে তার ভালো ধারণা আছে। সেই কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 কম। অর্থাৎ দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 কম। তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের চেয়ে 1 একক বেশি, অর্থাৎ দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ এক্স হলে তাহলে মিনাজের বোনের যে টেবিলের দৈর্ঘ্য সেটা হবে কত? 2x - 1। তো চলো আমরা একটু দেখি এটা কেমন আসলো 2x - 1। তো দেখো এখানে বলছে যে ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 কম, প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 কম। তাহলে প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে হলো x মিটার। আর টেবিলের দৈর্ঘ্য কত হবে? যে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 কম। তাহলে প্রস্থের দ্বিগুণ কত? 2 × x, 1 কম, এর জন্য মাইনাস হলো 1। তাহলে এটা হলো মিনাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য। তারপর বলছে কি যে তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। অর্থাৎ তার দৈর্ঘ্য হবে কত? প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। অর্থাৎ প্রস্থ দেওয়া আছে x, তাহলে দৈর্ঘ্য হবে
প্রস্থের বর্গের চেয়ে একক বেশি, তাহলে এই যে প্রস্থ আছে, প্রস্থের বর্গ হলো এক্স স্কোয়ার প্লাস এক বেশি, কারণ যেহেতু এক বেশি এর জন্য হবে +1, অর্থাৎ মিনাজের টেবিলের দৈর্ঘ্য হবে এক্স স্কোয়ার প্লাস 1। এরপর বলছে যে খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে একক বেশি, তাহলে প্রস্থের ঘন থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিতে হবে। তাহলে প্রস্থের ঘন কত? প্রস্থের ঘন হলো x³ এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিতে হবে। এর জন্য প্রস্থ হলো x, এর দ্বিগুণ বিয়োগ, যেহেতু বাদ দিতে বলছে এর জন্য মাইনাস, তারপর বলছে এক একক বেশি এর জন্য হলো প্লাস। তাহলে খাবার টেবিলের দৈর্ঘ্য হবে x³ - 2x প্লাস হলো 1। তাহলে মিনাজের ছোটো বোনের টেবিলের দৈর্ঘ্য হবে 2x - 1, মিনাজের টেবিলের দৈর্ঘ্য হবে x² + 1, আর খাবার টেবিলের দৈর্ঘ্য হবে x³ - 2x প্লাস হলো 1। তো এখানে দেখো একক কাজ বলছে মিনাজের পড়ার টেবিল এবং মিনাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্স এর মাধ্যমে প্রকাশ করো, যেগুলো আমরা প্রকাশ করলাম একটু আগে। উপরে দৈর্ঘ্য পরিমাপের জন্য চলক এক্স এর মাধ্যমে যে রাশিগুলো পাওয়া গেল সেগুলো হলো বহুপদী রাশি। তাহলে এই যে আমরা রাশিগুলো পেলাম যে 2x - 1, x² + 1, x³ - 2x + 1, এই যে রাশিগুলো পেলাম এগুলোকে বলা হয় বহুপদী রাশি। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো যে উনি একজন কাঠমিস্ত্রিকে বলছে, তো এখন কাঠমিস্ত্রিকে আমরা কি বীজগণিতিক রাশির মাধ্যমে বলার কি দরকার? এখন যদি মিস্ত্রি বীজগাণিতিক রাশি বুঝে বা বীজগাণিতিক রাশি জানে, তাহলে তো আর উনি নিজে মিস্ত্রি করতো না, উনি নিজে কি পড়াশোনা করে ভালো কিছু করতে পারতো। তো এটা জাস্ট ফানের জন্য ছিল। দেখো এরপর বলছে যে 2 নম্বর বহুপদী রাশি। এখানে বলছে যে তোমরা পূর্বের শ্রেণীতে বীজগাণিতিক রাশির চলক, পদ ইত্যাদি সম্বন্ধ জেনেছো। বীজগাণিতিক রাশির চলক হলো একটি প্রতীক যা যে কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে। তো আমরা একটু আগেই দেখছিলাম যে আমরা দৈর্ঘ্যগুলো ছিল যে কোনো একটা সংখ্যা, দৈর্ঘ্যগুলো যে কোনো একটা কি সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা কি চলক দ্বারা প্রকাশ করছি। তাহলে এই চলক যে কোনো নির্দিষ্ট একটা সংখ্যাকে নির্দেশ করে, এটাও একটা চলক, এটাও কি একটা নির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করবে। তাহলে আমাদের চলক যে কোনো কিছু হইতে পারে, এ থেকে শুরু করে এক্স পর্যন্ত যে কোনো একটা লেটারই আমাদের এখানে চলক হিসেবে ব্যবহার হইতে পারে। এরপর বলছে যে চলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করতে পারি, যেটা আমরা দেখলাম যে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy, তাহলে আমরা চলক দ্বারা বহুপদী রাশি রূপান্তর করতে পারি। চলক যখন কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তখন তাকে ধ্রুবক বলে। অর্থাৎ চলক যদি একটা নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে যে এটা যেখানেই যাবে সেখানেই সে ওই নির্দিষ্ট সংখ্যাটাই প্রকাশ করবে। মনে করো যে আমি এখানে ধরলাম যে x এর মান হলো 5, এটা যদি আমি নির্দিষ্ট করে দিই এই x যেখানেই যাবে সেখানেই তার মান হবে 5, তাহলে এই xকে বলা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। এই যে যেমন 5 আছে, 10 আছে, অর্থাৎ যা সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবগুলোই ধ্রুবক বা ধ্রুব রাশি, এগুলো কখনো চেঞ্জ হবে না। 5 যেখানে বসবে সেখানে তার মান 5ই, 5 এর মান কখনো 6 হবে না বা 7 হবে না বা 10 হবে না, 5 এর মান সবসময় 5ই থাকবে। এর জন্য যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবগুলোই কনস্ট্যান্ট, 1 2 3 4 5 6 যত সংখ্যায় আছে সবগুলো এক একটা কনস্ট্যান্ট। দেখো এরপর কি বলছে যে এক বা একাধিক চলক এবং ধ্রুবক গুণফলে বীজগাণিতিক রাশির এক একটি পদ বা টার্ম। তো এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা হলো যে যদি আমরা দুটা চলককে গুণ করি অথবা একটা চলক এবং একটা ধ্রুবককে গুণ করি, যে জিনিসগুলো পাবো সেগুলোকে বলা হয় টার্ম বা পদ। মনে করো যে যে কোনো দুটা চলককে যদি গুণ করি, মনে করো এক্স আর এক্সকে যদি গুণ করি তাহলে কি আসবে x²। তাহলে দুটা চলকের গুণফল আমরা কি লিখতে পারি x²। তারপর কি আলাদা দুটো চলকের যদি গুণ করি তাহলে x একটা আর একটা চলক y, তাহলে এটাও আমাদের পদ। তারপর কি করি যে কোনো একটা ধ্রুবক এবং কোনো একটা চলক যদি গুণ করি, তাহলে মনে করো যে 2 একটা ধ্রুবক, তারপর আমরা যে কোনো একটা চলক দিলাম হলো এক্সই দিলাম, তাহলে এটা একটা পদ। আবার যে ধ্রুবক সংখ্যা সেগুলো কি এক একটা পদ, অর্থাৎ x² একটা পদ, xy একটা পদ, 2x একটা পদ, x একটা পদ। কারণ বলছে কি যে দুটা চলক অথবা কোনো একটা ধ্রুবক আর একটা চলক যদি গুণ করি যে জিনিসগুলো পাই সেগুলোকে বলা হয় পদ। তাহলে x² একটা পদ, xy একটা পদ, 2x একটা পদ এবং 5 এক একটা পদ। এরপর বলছে যে এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বহুপদী বলে বা পলিনোমিয়াল বলে। এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে আমরা যে পদগুলো পেলাম এই পদগুলো যদি সাংকেতিক চিহ্নের মাধ্যমে যোগ করে দেই তাহলে যে রাশিটা উৎপন্ন হবে সেটাকে বলা হয় পলিনোমিয়াল বা বীজগাণিতিক রাশি।
তো এখানকে আমরা যে এই পদগুলো পাইছিলাম এই পদগুলোকে যদি আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে যোগ করি তাহলে এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এখানে প্লাস দিলাম, তাহলে এখানে একটা কি যে রাশি উৎপন্ন হলো। এই রাশিটাকে বলা হয় পলিনোমিয়াল বা বহুপদী রাশি। একটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলে। অর্থাৎ কোনো একটা পদের মাত্রা হবে ওই তাদের যে চলক আছে সেই চলকের সূচকের সমষ্টি। এখন যদি আমি বলি যে এই এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারের এই যে একটা পদ আছে এই পদের মাত্রা কত, তাহলে এর পাওয়ার কত আছে, পাওয়ার বা সূচক আছে হলো 2, এর জন্য এই চলক এই যে পদটা আছে এর মাত্রা হবে 2। তারপর যদি বলি যে এক্স ওয়াই এর মাত্রা কত, এক্সের কিছু এক্সের উপরে কিছু নেই মানে কি 1 আছে, ওয়াই এর উপর কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এই দুটো যদি যোগ করি 1 + 1 তাহলে কত হবে 2। তাহলে এই এক্স ওয়াই এর যে মাত্রা হবে 2। তারপর এখানে আছে কি 2 × x, অর্থাৎ এখানে 2 এর কোনো হিসাব নেই, এক্স এর পাওয়ার কত আছে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই যে 2x এই পদের মাত্রা হলো 2। তারপর 5 এর মাত্রা হলো 0। এটা কেন 0 একটু পর দেখতেছি। তাহলে এই পদের মাত্রা 2, এই পদের মাত্রাও 2, এই পদের মাত্রা 1 আর এই পদের মাত্রা হলো 0। যে পদের মাত্রা 0 তাকে বলা হয় ধ্রুবপদ বা কনস্ট্যান্ট টার্ম। তো দেখো এখানে আমি একটু আগেই বললাম যে এই 5 আছে, 5 এর যে মাত্রা হলো 0। তাহলে এখানে বলতে পারো ভাই এখানে তো আমরা 5 এর কাছাকাছি কোনো 0 দেখতেছি না, তাহলে এর মাত্রা 0 কেমনে হয়। তো দেখো আমি 5কে লিখতে পারি কিভাবে, 5 × 1, 5 × 1 আকারে লিখতে পারি। আবার আমরা জানি যে কোনো একটা চলকের পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার অ্যান্সার হবে 1। তাহলে x⁴ হবে 1, y⁴ হবে 1, মানে আমরা পৃথিবীতে যা কিছুই আছে সব কিছুর উপরেই যদি 0 দেই তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 1। তাহলে এই 1 এর বদলে আমি লিখতে পারি কি x⁴0। তাহলে এই দেখো এক্স এর পাওয়ার এখানে কত, এক্স এর পাওয়ার হলো 0, এর জন্যই আমি এই যে 5কে বলতে পারি এই টার্মের মাত্রা হলো 0। বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিবা। তাহলে যে পদের মাত্রা 0 তাকে বলা হয় ধ্রুবপদ। তাহলে আমরা ধ্রুবপদ মনে রাখার সবচেয়ে সহজ যে ট্রিক্সটা সেটা হলো যে যার সাথে কোনো চলক থাকবে না সেটাই হলো আমাদের ধ্রুবপদ। পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে ওই বহুপদী রাশির মাত্রা বা ডিগ্রি অফ পলিনোমিয়াল বলে। পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে মানে যেগুলো পদ আছে ওই পদগুলোর সবচেয়ে বড় যে মাত্রাটা ওই মাত্রাটাকে বলা হবে ওই বহুপদী রাশির মাত্রা। তো এখানকার আমি যে রাশিটা লিখছিলাম এর জন্য সবচেয়ে বড় যে মাত্রা সেটা কত 2, এটারও 2, এটারও 2। তাহলে এই যে পলিনোমিয়ালটা আছে এই যে বহুপদীটা আছে এই বহুপদীর মাত্রা হবে 2। এখানে যদি কোনো একটা থাকতো মনে করো এখানে x³ থাকতো, এখানে এটার সবচেয়ে পাওয়ার কত, এটার হলো 3, এটার 2, এটা 1, তাহলে সর্বোচ্চ যে মাত্রাটা এটা হলো কত 3 এখানে। তাহলে এই 3 হবে এই পলিনোমিয়ালের মাত্রা, মানে সর্বোচ্চ যে ঘাতটা থাকবে ওই ঘাতটাই হবে ওই বহুপদীর মাত্রা। দেখো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে। উদাহরণ 1 দেওয়া আছে 5x - 3 একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এক চলক কেন, কারণ এখানে শুধুমাত্র একটা চলক আছে x আছে, এখানে যদি x এবং y দুটাই থাকতো তাহলে আমরা বলতাম দুই চলক বিশিষ্ট। এখানে যেহেতু শুধুমাত্র x আছে এর জন্য এটা হলো এক চলক বিশিষ্ট। আবার দ্বিপদী কেন বলা হয়েছে, এখানে দুটো পদ আছে, 5x একটা পদ, -3 একটা পদ, এর জন্য দ্বিপদী রাশি। এখানে -3 একটি পদ, এর মাত্রা হলো 0। কেন 0 একটু আগে দেখলাম যে আমরা যদি লিখতে পারি 3 × 1, 3কে 3 × 1 লিখতে পারি, তারপর কি লিখতে পারি 3 × x⁴, তাহলে এই যে x এর পাওয়ার কত 0, এর জন্য এর মাত্রা হলো 0। এর জন্য এটা কি, এটা হলো একটা ধ্রুবপদ। এর জন্য -3 একটি ধ্রুবপদ, যেহেতু আমাদের মাত্রা 0 এর জন্য এটা একটা ধ্রুবপদ। আবার 5x একটি পদ এবং মাত্রা 1, আমরা দেখতে পাচ্ছি যে এখানে x এর পাওয়ার কত আছে 1 আছে, এর জন্য এই 5x যে পদটা আছে এই পদটার মাত্রা হবে 1 এবং 5কে x এর সহগ বলা হয়। সহগ বলতে কি বোঝায়, সহগ বলতে বোঝায় হলো সাথী। আমাদের যখন কোনো একটা পদের ক্ষেত্রে বলবে যে এর সহগ কত, এর সহগ কত, আমরা দেখবো যে ওই সংখ্যাটার সাথে কোনটা আছে, মানে ওই সংখ্যার সাথে কি আছে। এখানে বলছে কি 5কে x এর সহগ বলা হয়, আমরা দেখবো যে x এর সাথে কি আছে, এখানে x এর সাথে কি আছে 5 আছে, এর জন্য x এর সহগ হলো 5। এখন যদি প্রশ্নে আসতো যে 5 এর সহগ কত, তাহলে 5 এর সাথে কি আছে x, তাহলে 5 এর সহগ হবে x। এটাই বলছে যে 5কে x এর সহগ বলা হয়। তারপর উদাহরণ 2তে আছে xy - 5x + y একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে কি দুইটা চলক আছে, একটা x আছে একটা y আছে, এর জন্য বলছে যে দুই চলক বিশিষ্ট। আবার বলছে কি ত্রিপদী রাশি। ত্রিপদী কেন, এখানে তিনটা পদ আছে, xy একটা পদ, -5x একটা পদ, আর একটা হলো কি y একটা পদ। এখানে যেহেতু তিনটা পদ আছে এর জন্য বলছে ত্রিপদী রাশি। এখানে দুটি রাশির দুইটি চলক x ও y এবং তিনটি পদ
রয়েছে। এক্স ওয়াই একটি পদ এবং এর সহগ হচ্ছে 1। এখানে বলছে যে এক্স ওয়াই সহগ কত, এখানে এক্স ওয়াই এর সামনে কিছু নেই মানে কি 1 আছে, এর জন্য আমাদের বলতে পারি যে এক্স ওয়াই এর সহগ হলো 1। দেখো এখানে একটা কাজ দেওয়া আছে যে একক কাজ, চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লেখো, প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করো। দেখো আমি এখানে যে কোনো 5টি রাশি লিখছি, আমরা যে কোনো রাশি লিখতে পারি। এবং এই রাশিগুলোর মধ্যে কী কী নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে হলো যে চলকের সংখ্যা কয়টা, তারপর পদ সংখ্যা কয়টা সেটা, তারপর প্রত্যেকটি রাশির ধ্রুবপদ নির্ণয় করতে হবে এবং প্রত্যেক পদের সহগ নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে যে 1 নম্বরে যে রাশিটা লিখছি সেটা হলো 2x + 5y + 3। তো এটার মধ্যে আমরা চলক কয়টা সেটা নির্ণয় করব। তাহলে চলক কয়টা আছে, x একটা চলক, y একটা চলক, এর জন্য চলক আমরা লিখবো হলো 2। তারপর পদ সংখ্যা কয়টা, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, পদ সংখ্যা হলো 3, এর জন্য লিখলাম পদ সংখ্যা হলো 3। তারপর কি আছে যে ধ্রুবপদ, ধ্রুবপদ কোনটা আমরা একটু আগেই বললাম যে যার সাথে কোনো চলক থাকবে না সেটাই হলো ধ্রুবপদ। এখানে 3 আছে, এর সাথে কি কোনো চলক নাই, এক্সও নাই ওয়াইও নাই, এর জন্য এটা ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ হবে 3। তারপর বলছে কি এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত হবে, এক্স এর সাথে কি আছে 2 আছে, এক্স এর সাথে 2 আছে, এর জন্য হলো এর সহগ হলো 2। তারপর ওয়াই এর সহগ কত, ওয়াই এর সাথে কত আছে 5 আছে, এর জন্য ওয়াই এর সহগ হলো 5। এখন যদি আমি 2 নম্বর রাশি বা 3 নম্বর রাশি যদি বের করতে যাই, আচ্ছা এটাই বের করে 2 নম্বরটাই। তো এখানে চলক কয়টা আছে, চলক এক্স আছে আবার ওয়াই আছে, তাহলে চলক কয়টা, চলক 2টা, তাহলে এটা 2 নম্বর জন্য আমি লাল কালি ইউজ করতেছি, তাহলে চলকের সংখ্যা 2। তারপর পদ সংখ্যা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে পদ সংখ্যা হবে হলো 4। তারপর ধ্রুবপদ কি আছে, ধ্রুবপদ আছে যেটার সাথে কোনো চলক নেই সেটা ধ্রুবপদ 5 আছে, তাহলে আমরা লিখতে পারি 5। তারপর এক্স এর সহগ আছে, তো এক্স এর সহগ কী হবে, এখন ভাবতে পারো যে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা কোনটা নিব, এখানে বলছে এক্স এর সহগ শুধুমাত্র, তাহলে যেখানে এক্স আছে সেটা নিতে হবে, যেটা এক্স স্কোয়ার আছে ওটা নেওয়া যাবে না। তো দেখো এখানে এক্স এর সহগ আছে কত 2, তাহলে আমরা লিখবো এক্স এর সহগ হবে এখানকার 2। তারপর কি আছে যে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ কত হবে 2, ওয়াই এর সহগ হবে 2। তাহলে এখানকার আমি এই দুটো নির্ণয় করে দেখালাম, তোমরা যে পরে যেগুলো আছে 3 4 5 এগুলো সহগ নির্ণয় করে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ক্লাস এতটুকুই, আমরা পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।